এনসিপি কারোর সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। জামাতে ইসলামী সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে, কিন্তু আমাদের সেখানে দুটি কথা রয়েছে। একটি হচ্ছে যে পিআরের দাবিতে, সেই 5টির দাবির মধ্যে যে প্রথম দাবিটা পিআর পদ্ধতির ক্ষেত্রে আমাদের দলের কিন্তু একটা সুস্পষ্ট অবস্থান আছে। আমরা উচ্চকক্ষে পিআর চাই, আমরা নিম্নকক্ষে পিআর চাই না। সেক্ষেত্রে আমাদের সেই দাবির সাথে আমাদের ভিন্নমত আছে। আর এছাড়া বাকি যে দাবিগুলো আছে সেগুলোর সাথে আমাদের একাত্মতা আমরা পোষণ করি। সেই দাবিগুলো যৌক্তিক দাবি, লেভেল প্লেইং ফিল্ড কিংবা জাতীয় পার্টির নিষিদ্ধ করা কিংবা তাদের কার্যক্রম স্থগিত করা সহ বাকি যে দাবিগুলো আছে সেগুলোর প্রতি আমরা একাত্মতা জানাই। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, গতকালকেও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কারোর সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছি না, কিন্তু এই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা রয়েছে। আমরা আমাদের মতন করে এই দাবিগুলো নিয়ে আলাদা কর্মসূচি কিংবা রাজপথে যদি আলাদা কোনো আন্দোলন, আমরা এখনই বলছি না, আমরা কর্মসূচির কথা বলছি বা আমরা জনগণের কাছে যাওয়ার কথা বলছি, সেটি আমরা করব। এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন আপনি যেটি করলেন যে আমরা এখন যে সংস্কার প্রক্রিয়াটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে আসলে আমরা কোন জায়গায় সামনে যেতে পারি, আপনার প্রশ্নটা যদি আরেকবার একটু বলেন। প্রশ্নটা হচ্ছে যে আন্দোলন, যেটি রবিউল ভাই বললেন যে ঐক্য বিনষ্ট হওয়ার শঙ্কা আছে, সামনে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যে যাচ্ছি কিনা, আন্দোলনটা কেন প্রয়োজন? আমি যেটা বিশ্বাস করি যে যেহেতু এখনো ঐকমত্য কমিশন এখনো বহাল আছে, এটির মেয়াদ বাড়ানো হবে এবং ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে আমরা যেহেতু বাস্তবায়নের জায়গায় একটি জায়গায় যেতে পারি কিনা সেই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের দলের পক্ষ থেকে প্রথম দাবি জানানো হয় যে মেয়াদটা আরও 15 দিন বাড়ানো যায় কিনা, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বাস্তবায়নের একটা জায়গায় যেতে পারি কিনা। আমি বিশ্বাস করি এবং আমার দল বিশ্বাস করে যে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এখনও বহাল রয়েছে, সে জাতীয় ঐক্য কথাবার্তার মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি সমাধানের দিকে যেতে পারে। যেমনটি গতকালকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা উনি বলেছেন, একই সাথে উনি বলেছেন যে আরও যদি আলোচনার কথা বলেছেন এবং উনি এও বলেছেন যে আরও যদি কোনো উপায় থাকে ওনারা সেটাও শুনতে প্রস্তুত আছেন। জামাত ইসলামের পক্ষ থেকেও আগেই বাস্তবায়নের একটি পদ্ধতির কথা বলা হয়েছে, বিশেষ সাংবিধানিক আদেশের কথা, সেটি নিয়েও আমরা আলোচনা করছি। কিন্তু আমরা একটি কথা বারবার বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আমাদের যে আদি দাবি বা মূল দাবি গণপরিষদের, সেখানটা কেন প্রয়োজন সেটা কিন্তু আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি। দেখেন, যেই 84টি বিষয় ঐকমত্য কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে এবং তার মধ্যে বিশেষ কিছু বিধান আছে, প্রস্তাব আছে যেগুলো আসলে সংবিধানকে টাচ করে, কিন্তু একই সাথে সংবিধানের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে, সংবিধানের নেচার চেঞ্জ করে ফেলে, এর বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, এমন কিছু প্রস্তাবও কিন্তু এই 84টির জিনিসের মধ্যে রয়েছে, প্রস্তাবের মধ্যে। এখন যখন এই সংবিধানের ক্যারেক্টার, নেচার কিংবা বেসিক স্ট্রাকচার চেঞ্জ হবে, সেটি কিন্তু আপনি সংসদে যদি আপনি সংশোধনীর মাধ্যমে কিন্তু সেটিকে টেকসই করতে পারবেন না। আমরা পূর্বেও দেখেছি 5ম সংশোধনী কিংবা 8ম সংশোধনী বাতিল হয়ে গেছে কোর্টের রায়ে। এমনকি এই 84টি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব আছে যেটা হাইকোর্টের বেঞ্চগুলোকে আপনার বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া, সেটি কিন্তু ইতোমধ্যেই 8ম সংশোধনী মামলায় কিন্তু কোর্ট দ্বারা বাতিল বলে গণ্য হয়েছে। এই প্রস্তাব কিন্তু আবার নিয়ে আসা হয়েছে। এটি তো যখন আপনি সংসদে আবার পাশ করবেন, এটি ইতোমধ্যে যেহেতু এটার প্রেসিডেন্স আছে, এটি তো ইতোমধ্যে বাতিল বলে গণ্য হবে। তাহলে আপনি এই মৌলিক সংস্কারটাকে আপনি টেকসই করবেন কিভাবে? এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আগে যে জামাত ইসলামের পক্ষ থেকে বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রেও আমাদের একটা আশঙ্কার জায়গা রয়েছে যে এই আদেশ যদি এর আগেই চ্যালেঞ্জের মুখে পড়ে কোর্টে, সেটি যদি বাতিল হয়ে যায় কিংবা সেটি যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে এই পুরো জাতীয় সনদটাই কিন্তু, জুলাই সনদটাই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। যদিও বলা হচ্ছে যে না, এটা আদেশের পরপরই গণভোটে যাওয়া এবং গণভোটে যদি জনগণের একটা মতের প্রতিফলন ঘটে এই জুলাই সনদের উপরে, তাহলে এটি টেকসই হয়, সেটি আমরা মনে করি। কিন্তু আমরা মনে করি যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। এটি হচ্ছে সর্বোত্তম এবং সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি এই জুলাই সনদকে এবং এই মৌলিক সংস্কারকে টেকসই করার জন্য। এই কারণে আমরা বারবার বলছি গণপরিষদের কথা। এখন বিএনপি সহ কয়েকটি দলের পক্ষ থেকে আপত্তি আছে যে নতুন সংবিধান তো হচ্ছে না, এটা তো সংবিধান আসলে সংস্কার করা হচ্ছে। সেই ক্ষেত্রে
কিছু কিছু জায়গা থেকে প্রস্তাবনা আছে এরকম যে এটাকে আসলে গণপরিষদ নাম না দিয়ে পার্লামেন্টই হবে, সে একই সাথে সরকার পরিচালনা করবে, একই সাথে শুধুমাত্র জুলাই সনদের যে অংশটুকু সংস্কার হবে সংবিধান সংস্কার সভা নাম হতে পারে বা অন্য কোনো নাম হতে পারে। গণপরিষদ নাম যেহেতু এটা নতুন সংবিধানের দিকে ইঙ্গিত করে, নাম পরিবর্তন করে অন্য কোনো নাম এনে শুধুমাত্র জুলাই সনদে যেই জায়গাটুকু সংস্কার করা হবে শুধুমাত্র সেটুকুই সংবিধানে সেটুকু আলোচনার মাধ্যমে সংস্কার করা হবে, তাহলেও অন্তত একটি টেকসই জায়গায় যেতে পারে। নাম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটি অন্য কোনো নামে আসলেও আমাদের সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। তো আমাদের মূল কথাটা হচ্ছে যে জুলাই সনদকে এবং মৌলিক সংস্কারটাকে টেকসই করা, এই টেকসই করার যদি কোনো উপায় থাকে আমরাও সেই ক্ষেত্রে ওপেন আছি। আমরাও আমাদের পার্টির ক্ষেত্রে ঐক্যমত্যের ক্ষেত্রে আমরা ছাড় দিয়ে হলেও একটি জায়গায় আসার ক্ষেত্রে আমরা ওপেন আছি।